শুরুতেই ছাত্র সংসদ নির্বাচনের খবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মোতায়েন থাকবে সেনাবাহিনীও। নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানের উদ্বোধনকালে এ তথ্য জানিয়েছেন প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিন। তিনি এরই মধ্যে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। পুরো ক্যাম্পাস জুড়ে চলছে নির্বাচনী আমেজ। এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে 471 জন প্রার্থী। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। জমে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন প্রস্তুতি। প্রার্থীরা সাধারণ শিক্ষার্থীদের কাছে তুলে ধরছেন নিজেদের অঙ্গীকার, করছেন প্রচারণা। ডাকসুকে ঘিরে শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চার দ্বার উন্মোচিত হলেও প্রশাসনের দ্বিচারিতা, নারী প্রার্থীদের সাইবার বুলিং সহ অনলাইন হেনস্থা, নিরাপত্তার সংখ্যা সহ নানা অভিযোগ উঠেছে। ষড়যন্ত্রের কথা শুনতে পাচ্ছি। তারপর আমরা এই বিগত কয়েকটা দিনে যে আমাদের এই আচরণবিধি ছিল, সেখানে রাজনৈতিক কয়েকটা প্যানেল তাদের এই নির্বাচনের যে আচরণবিধি ছিল সেটা ভঙ্গ করে তাদের নির্বাচনী প্রচারণা চালিয়েছে। সেখানে প্রশাসন একদম সবকিছু দেখার পরেও তাদের কোনো হস্তক্ষেপ করছে না, তাদের সহযোগ দিচ্ছে না। ইউনিভার্সিটির মধ্যেই দেখা যাচ্ছে বিভিন্ন গ্রুপ আছে, সেখানে যদি আমরা কোনো পোস্ট করি সেখানে আমাদের একদম গালাজ করে একদম ভরিয়ে দেয় মেয়েদের আসলে সাইবার বুলিংয়ের জন্য কোনো পরিচয় লাগে না। আমি যখন অধিকার সচেতন হয়ে কথা বলি তখন বিভিন্ন গোষ্ঠী থাকে, বিভিন্ন ফেক আইডি থাকে, তারা আমাদের হয়রানি করার চেষ্টা করে, আমাদের ইজ্জত টেনে ধরার চেষ্টা করে অনলাইনে। আমি সেই জায়গায় যথেষ্ট প্রশাসনের কাছে এটা এক্সপেকটেশন আমাদের যে তারা সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে এবং বিশেষ করে নারী প্রার্থীদেরকে যেভাবে হ্যারাস করা হচ্ছে, বুলি করা হচ্ছে, সেটার ব্যাপারেও তারা আর কি যথাযথ পদক্ষেপ নেবে। তবে নানান অভিযোগের পরও নিজেদের অঙ্গীকার নিয়ে প্রার্থীরা যাচ্ছেন শিক্ষার্থীদের কাছে, শুনছেন শিক্ষার্থীদের প্রত্যাশা। ক্যাম্পাসে আমার কাছে এই মুহূর্তে যে পরিবেশ মনে হচ্ছে ডাকসু হওয়ার জন্য চমৎকার পরিবেশ। আপনারা দেখতে পাবেন যে আমাদের আজকে কিন্তু অফিসিয়ালি প্রচারণা শুরু হয়েছে এবং প্রার্থীরা তারা কিন্তু ভোটারদের কাছে যাচ্ছেন, কথাবার্তা বলছেন, ভোটাররা তাদের চাওয়া পাওয়ার কথা তুলে ধরছেন। এই যে শিক্ষক কর্তৃক যৌন হেনস্থা হয়, কর্মচারী কর্তৃক যৌন হেনস্থা হয়, অথবা সহপাঠী কর্তৃক হয়, যেভাবেই হোক আমি সাথে এটার অ্যাকশন নিব। শিক্ষার্থীদের কাছে নিজেদের অঙ্গীকার তুলে ধরার পাশাপাশি প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ প্রার্থীদের। কিছু বিশেষ দলকে বা বিশেষ প্রার্থীকে সুযোগ করে দেওয়ার জন্য, বিশেষ ফেভার করার জন্য তারা এই ধরনের পক্ষপাতদুষ্ট আচরণ করছে, যা কোনোভাবেই কাম্য নয়। আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিক। নির্বাচন আচরণ বিধি এখন পর্যন্ত ছাত্র সংগঠনের প্রত্যেকটি ছাত্র সংগঠনই তারা সেখানে লঙ্ঘন করেছে এবং একই অনুপাতে সেখানে কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি, তাদের কর্ণকুহর অবধি পৌঁছায়নি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। তানভীর হামিম তিনি কিন্তু করতালি দিয়েছেন, একটা আতঙ্কিত পরিবেশ তৈরি করেছেন। শুধু সেটা না, কিন্তু তিনি সেটা ফেসবুক অ্যাকাউন্টে প্রচার করেছেন, কিন্তু তার মানে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেছেন। একই সাথে আবার প্রচারণার মধ্যে দিন একটা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন যে আমরা প্রচার করে কী করবেন। দেখেন, আমরা দেখেছি দুদিন আগে কিন্তু আমাদের উমা পাতামা তিনি কিন্তু রোকে হলে 1:30টার দিকে প্রচারণা করতেছেন, যদিও আজকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়েছে। আমাদের বিগ কনসার্নের জায়গা হচ্ছে নারী শিক্ষার্থী, বিশেষত নারী শিক্ষার্থীদের নিরাপত্তার জায়গাটা নিয়ে আমরা খুব বেশি কনসার্ন এবং সেই জায়গাটা নিয়ে আমরা কাজ করার জন্য আগ্রহ করছি। এবং আমাদের যারা হচ্ছে অনাবাসিক শিক্ষার্থী কিংবা দূরবর্তী হলের যারা শিক্ষার্থী, তাদের জন্য যে পরিমাণ পরিবহনের দরকার, ট্রান্সপোর্টেশন দরকার, সেটা কিন্তু নাই, সেটা নিয়ে আমরা কাজ করছি। মঙ্গলবার ডাকসু নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার শুরু করে ছাত্রদল। জোহরের পর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গণমাধ্যমের সাথে কথা বলেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে পলিটিক্যাল ইনস্টিটিউশন থেকে এটাকে একটা একাডেমিক ইনস্টিটিউট করা এবং আমাদের একাডেমিক ইনস্টিটিউট করার জন্য আমরা বারবার বলছি আমরা টিচার্স এভ্যালুয়েশন সিস্টেম চালু করব। শিক্ষকদের মূল্যায়নটা আমাদের করতে হবে এবং আমাদের শিক্ষার্থীদের লাইব্রেরি ফ্যাসিলিটি, আজকে আমাদের যে লাইব্রেরিগুলো আছে খুবই ভঙ্গুর অবস্থা, আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা লাইব্রেরিগুলোকে আধুনিকায়ন করব। দীর্ঘ 6 বছর পর ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে উন্মোচিত হবে গণতন্ত্র, ক্যাম্পাস হবে শিক্ষার্থীদের, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে নির্বাচন কমিশনের তৃতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 10টার দিকে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবন মিলনায়তনে এই শুনানি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে ও ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সঞ্চালনায় শুনানিতে 4 নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। এদিন ঢাকা অঞ্চলের দাবি আপত্তির শুনানি হয়। 4 দিনের এই শুনানি চলবে বুধবার পর্যন্ত। এ 4 দিনে 1760টি দাবি আপত্তির শুনানি করবে নির্বাচন কমিশন। শুনানি গ্রহণের পর পর্যালোচনা করে 300 আসনের গেজেট প্রকাশ করা হবে। গত 30 জুলাই
300 সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। আমাদের প্রধান দাবি ছিল যে আমরা আবার পূর্বের ন্যায় আমাদের 4টি আসন ফিরিয়ে দিয়ে আমাদের পুনর্বাসন করা সংসদীয় আসন ফিরিয়ে দেওয়া। বিজ্ঞ নির্বাচন কমিশন বাস্তবতার প্রেক্ষিতে সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করে 5টির জায়গায় 6টি আসন আমাদেরকে উপহার দিয়েছেন। জনসংখ্যার পুনর্বিন্যাস বিভাজনের ভিত্তিতে যেভাবে ওনারা এই আসনগুলো পুনর্বিন্যাস করেছে সেটা জাতির জন্য একটি মঙ্গলজনক। আমাদের যে 2001-এর যে আসন ছিল সে আসনে আমরা ফিরে যেতে চাই। 4টি আসন হলে যে সুবিধা হয় সেটা হলো জনগণের অ্যাক্সেস থাকে, মোর অ্যাক্সেস টু দ্য রিপ্রেজেন্টেটিভ ইন দ্য পার্লামেন্ট। মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের ক্যাম্পে জলদস্যুদের হামলার ঘটনায় দ্রুত যৌথ বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে কেরানীগঞ্জে সুভাদ্রা খাল পুনর্খনন প্রকল্প শুভ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। এ সময় খাল দখলকারীদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই এলাকায় ভূমিদস্যুর সংখ্যা বেশি, সবাই মিলে প্রতিরোধ করতে হবে। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, খালের পাড় যেন দখল না হয় সেজন্য ঢালাই করে দেওয়া হবে। এই ভূমিদস্যুদেরকে আপনাদের সবাই মিলে প্রতিহত করতে হবে। আর আপনারা অনেকেই কিন্তু এই ভূমিদস্যুরা কিন্তু খালের অংশ দখল করে নিছে, কঠোর হস্তে তাকে দমন করতে হবে। ডিআইজি এবং আমাদের সশস্ত্র বাহিনীর লোকজন আছে, তাদের কোনো অবস্থায় তাদের ছাড় দেওয়া যাবে না, তাদের আইনের আওতায় আনতে হবে। শুধু আইনের আওতায় এনে না, যেহেতু আপনাদের এখানে আরেকটা বড় সুবিধা আছে যে এখানে জেলখানাটাও কিন্তু এই উপজেলার পরেই, তাকে ওখানে তাকে নিজেকে স্থানেই তাকে রাখার ব্যবস্থা করা হবে। তাই এই কাজে যদি কেউ বাধা দেয় কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। কারাগার কেন্দ্রিক সংশোধনের বিষয়টির উপর অধিক গুরুত্ব আরোপের জন্য বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিস বাংলাদেশ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কারেকশন সার্ভিস অ্যাক্ট 2025-এর খসড়া চূড়ান্ত করার পর এক সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন একথা জানান। এ সময় তিনি জানান, তীব্র জনবল সংকটের সমস্যা কাটিয়ে ওঠার লক্ষ্যে সরকার কর্তৃক নতুন জনবলের অনুমোদন প্রদান করা হয়েছে এবং আরও 1,500 জনবলের চাহিদা প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া নারায়ণগঞ্জে বন্দীদের জন্য কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। 5টা নতুন কারাগার আমরা ইতিমধ্যে চালু করার উদ্যোগ নিয়েছি, 6টা, এবং 2টো কারাগার চালু হয়েছে। আপনারা জানেন কেরানীগঞ্জে বিশেষ কারাগার এবং সিলেট 2, এবং বাকি আরো 4টা কারাগার খুব শীঘ্রই আমরা মেনটেন করে হয়তো বা পুরনো কারাগারগুলো নতুন করে চালু করার সরকার অনুমোদন দিয়েছেন, আমরা চালু করব। 700-র অধিক বন্দী এখনো পলাতক আছেন। তার মধ্যে আমরা যেটা বলছিলাম যে জঙ্গি অথবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এরকম 69 জন বন্দী এখনো এর মধ্যে 700-র অধিকের মধ্যে যারা এখনো পলাতক আছেন। তার মধ্যে আপনাদের প্রেসাইজলি বলি জঙ্গি আছেন 9 জন, বাকি রয়েছে বিভিন্ন মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন প্রাপ্ত। 2026 সালের ফেব্রুয়ারির শুরুতে জাতীয় নির্বাচন হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন, সরকার বা বিএনপির মধ্যে কোনো শঙ্কা নেই, এমনটা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে রাজধানী গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের ব্রিফকালে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, কোনো দল নির্বাচনে যেতে না চাইলে সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আগামী নির্বাচন যারা বয়কট করবে তারা নিজেরাই মাইনাস হয়ে যাবে। আশা করি সেই ঝুঁকি কেউ নেবে না। জুলাই সনদ বিষয়ে তিনি বলেন, এমন কোনো প্রস্তাব গ্রহণ করা হবে না জানিয়ে আদালতের প্রশ্ন তোলা যাবে না। দিন শেষে সংসদের মাধ্যমেই এটি বাস্তবায়ন হবে। আগামী 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরুর এক সপ্তাহ আগে ইনশাআল্লাহ বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই বিষয়ে কোনো সংশয় সন্দেহ নেই। জনগণ সবাই নির্বাচনমুখী হয়ে গিয়েছে, প্রার্থীরা জনসংযোগ করছে। এখন বাংলাদেশের নির্বাচনের বিরুদ্ধে যারাই কথা বলবে তারা জাতীয় রাজনীতি থেকে নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ সেই ঝুঁকি যদি কোনো রাজনৈতিক দল নেয়, নিতে পারে। শেখ হাসিনার তাবেদারি করে গত 17 বছর লুটপাটের রাজত্ব কায়েম করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাংস্কৃতিক ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের প্রতিবাদে জাসাস এর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি কথা বলেন। ফ্যাসিস্টদের পক্ষে শিল্পী সমাজের একটি অংশ এখনও কথা বলছেন, যা হতাশাজনক বলে মন্তব্য করেন সেলিমা রহমান। অন্যায়ের বিরুদ্ধে আর জনগণের অধিকার আদায়ের সোচ্চার থাকতে প্রতিবাদী শিল্পী গোষ্ঠীর প্রতি আহ্বান জানান তিনি।
শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের দলীয় সব পদ 3 মাসের জন্য স্থগিত করেছে বিএনপি। ফজলুর রহমানকে দেয়া পদ স্থগিতের চিঠিতে বলা হয়, গত 24 আগস্ট কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়, কিন্তু নোটিশের লিখিত জবাব না দিয়ে তিনি সময় বর্ধিত করার আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার সময় আরও 24 ঘন্টা বর্ধিত করা হয়, কিন্তু মঙ্গলবার নোটিশের যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক নয়। তথাপি বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা না নিয়ে দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ 3 মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো। সরকারের সদিচ্ছা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকলে ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার ও বিচার সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মানবাধিকার সংগঠন মায়ের ডাকে আয়োজিত বিশেষ আলোকচিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি কথা বলেন। এই সময় তিনি সংস্কার বাস্তবায়ন ও বিচার সম্পন্নের সুস্পষ্ট রূপরেখার দাবি জানান। এ সময় নির্বাচন নিয়ে দলের অবস্থান জানিয়ে তিনি বলেন, এনসিপিকে এভাবে ফ্রেম করা হয় যে নির্বাচন বিমুখ। এনসিপি চায় বিচার ও সংস্কার শেষে নির্বাচন। এ সময় তিনি বিএনপির সাবেক এমপি রুমিন ফারহানাকে সাইবার বুলিং না করার আহ্বান জানান। সেটি থেকে যেন এই প্রতিষ্ঠানগুলো পরিত্রাণ পেয়ে প্রতিষ্ঠানগুলো যেন জনগণের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে পারে, এবং সেটির জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের সুস্পষ্ট আমাদের রুটম্যাপ পলিসি সেগুলো প্রকাশ করতে হবে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 9ম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। গণঅভ্যুত্থানের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ক্যাজুয়ালিটি বিভাগে আবাসিক সার্জন ডাক্তার মোস্তাক আহমেদ এদিন সাক্ষ্য দেন। তিনি বলেন, জুলাই আন্দোলনকারীদের গুলি করা হয়েছিল উঁচু জায়গা বা হেলিকপ্টার থেকে। এসব গুলি কারো কারো মাথায় লেগে পিঠ দিয়ে বেরিয়ে যায়। গুলিবিদ্ধদের চিকিৎসায় বাধা দেন তৎকালীন সরকার সমর্থিত সাচিপের চিকিৎসকেরা। এমনকি সন্ত্রাসী আখ্যা দিয়ে জুলাই যোদ্ধাদের সেবা দিতেও বারণ করা হয়। এর আগে এ মামলায় 24 জন সাক্ষ্য দিয়েছেন। গত 10 জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 1। এর আগে দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনে রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি মামুন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে গত 1 জুন আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা বাধা প্রদান করেছে, অ্যাম্বুলেন্স চেক করেছে এবং যদি ছাত্র মনে হয় তাহলে তাদেরকে ঢুকতে চাননি। এরপরে তারা ভিতরে যে রোগীদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করেছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় রিভিউ চেয়ে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, 5 বিশিষ্ট নাগরিক ও 1 ব্যক্তির করা 4টি পৃথক আবেদনের ওপর আপিল বিভাগের পরবর্তী শুনানি বুধবার। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সকালে এই শুনানি শুরু হয়। এর আগে গত 21 আগস্ট 4টি রিভিউ আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগ আজকের দিনকে শুনানির জন্য নির্ধারণ করে। ওই দিন আবেদনকারীদের পক্ষে বিষয়টি আদালতে উত্থাপন করা হলে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চই শুনানির দিন ঘোষণা করেন। আদালতে বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষে বিষয়টি উপস্থাপন করেন আইনজীবী শিশির মনির। একই বিষয়ে কথা বলেন বিএনপির সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিনও। শর্ট আদেশে এই ধরনের কোনো প্রস্তাবও ছিল না। বলা হয়েছিল আরও পরবর্তী 2টি সংসদ নির্বাচন ডকট্রিন অফ নেসেসিটির কারণে কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেমের অধীনে হতে পারে, কিন্তু পূর্ণাঙ্গ জাজমেন্ট যখন বের হলো তখন দেখা গেল এই অংশটুকু আর নাই। তখন এসেছে ভিন্ন কনসেপ্ট। এই জন্য আমরা বলেছি এটাকে আইনের ভাষায় বলে কমিটেড ফ্রড আপন দি অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। বিচারিক ব্যবস্থার উপর প্রতারণা করা হয়েছে। সেই কারণে আপনাদের লিভ দেওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। আমরা মনে করি এই জাজমেন্টটা যেহেতু কোনো জাজমেন্টেই না, সেই জন্য এটাকে আউটরাইট ডিসপোজ আপ করে আপনারা খারিজ করে দিতে পারেন, সেটা সেট করে দিতে পারেন, আমাদের রিভিউটা অ্যালাউ করতে পারেন। শপথ গ্রহণ করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া 25 বিচারপতি। মঙ্গলবার দুপুর 1টা 40 মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার বিচার মোয়াজ্জেম হোসাইন। এর আগে সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে 25 জনকে নিয়োগ দেয় সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে সোমবার রাতে
এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 3 দফা দাবিতে বুধবার সকাল 10টায় রাজধানী শাহবাগের লং মার্চ টু ঢাকা কর্মসূচি দিয়েছে বুয়েট শিক্ষার্থীরা। ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং 10ম গ্রেডে চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়ার দাবিতে দুপুর থেকে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। তাদের মধ্যে বুয়েট শিক্ষার্থীদের পাশাপাশি বেশ কয়েকটি বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রয়েছেন। এদিকে শাহবাগ মোড় অবরোধ করায় বন্ধ হয়ে যায় আশপাশের সড়কে যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আমাদের সারা দেশে ইঞ্জিনিয়ারের ডাক দেওয়া হয়েছে অলরেডি। বুয়েট অলরেডি লং মার্চ টু ঢাকা দেওয়া হয়েছে, বাকি প্রকৌশলী ইউনিভার্সিটিগুলো তা ফলো করবে। এখানে আমাদের বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, এমআইএসটি, বুটেক্স, তারপর ব্র্যাক, আহসানুল ইউনিভার্সিটি ও ঢাকার বাইরে থেকে ঢাকার প্রত্যেকটা বিভাগীয় অঞ্চলে রুয়েট, কুয়েট, চুয়েট প্রত্যেকটা আমাদের যারা প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সব জায়গায় আন্দোলন হচ্ছে। বাংলাদেশে মেধাকে এত অবমূল্যায়ন করা হয়েছে যে ডিপ্লোমা টেকনিশিয়ানদের মতো মানুষজন ইঞ্জিনিয়ারিং খাতটা দখল করে রেখেছে। আসলে দেশের মেধাবীরা যদি সঠিক সুযোগ না পায় তারা অবশ্যই বিদেশে চলে যাবে বা যেখানে ভালো অপরচুনিটি পাবে সেই দিকে চেষ্টা করবে। বুয়েট বলেন বা চুয়েট, কুয়েট বা যত ইঞ্জিনিয়ার আছে সবারই টার্গেট থাকে বাংলাদেশে নিজের দেশে থেকে কিছু করা, কিন্তু তাদের যদি কোটার মাধ্যমে এভাবে আটকে রাখা হয়, যারা যোগ্য না তাদেরকে ওই পদগুলো দেওয়া হয়, তাদের হাতে আর কোনো অপশন। দেশে প্রচলিত নির্বাচন পদ্ধতিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি AFM আব্দুর রহমান। রাজধানীতে পেশাজীবী সমন্বয় পরিষদ ঢাকা মহানগরী উত্তর আয়োজিত জুলাই সনদের আইনগত ভিত্তি এবং পিআর পদ্ধতিতে নির্বাচন শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারের প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। আফজল হোসেনের রিপোর্ট। রাজধানীর সিরডাপ মিলনায়তনে জুলাই সনদের আইনগত ভিত্তি এবং পিআর পদ্ধতিতে নির্বাচন শীর্ষক আলোচনা সভার আয়োজন করে পেশাজীবী সমন্বয় পরিষদ ঢাকা মহানগরী উত্তর। সেমিনারে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, পিআর পদ্ধতি বাস্তবায়ন হলে মনোনয়ন বাণিজ্য কমে যাবে। এই জুলাই আন্দোলন আর থামবে না। বাংলাদেশ থেকে চিরস্থায়ীভাবে স্বৈরাচার ফ্যাসিবাদের কবর রচনা করা পর্যন্ত জুলাই আন্দোলন ছিল, আছে এবং থাকবে। পুরাতন ফ্যাসিবাদের সাথে মিলেমিশে, আধিপত্যবাদের সাথে মিলেমিশে নতুন ফ্যাসিবাদ কায়েম করতে চাচ্ছেন, তাদের স্বপ্নকে আমরা দুঃস্বপ্নে পরিণত করে দেব। আলোচনা সভায় বক্তারা পিআর পদ্ধতির গুরুত্ব তুলে ধরেন এবং জুলাই সনদের আইনগত ভিত্তির প্রয়োজনীয়তা বিষয়ে বক্তব্য দেন। জুলাই ঘোষণা এবং জুলাই সনদ এর দুটোকেই আইনগত বিধান দেওয়া যাবে, সাংবিধানিক এর ভিত্তি দেওয়া যাবে যদি একটু কথাবার্তা যদি সবাই ঠিক মতন শোনে। দ্বিধাবিভক্ত বহুধাবিভক্ত জাতি কখনো তার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারে না। শেখ মুজিবুর রহমান ৭২ থেকে ৭৫-এর মধ্যে ৩০,০০০ হত্যা করেছিল, আর শেখ হাসিনা কতজন করেছিল তা আমরা সকলে জানি। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী এবং সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। আফজল হোসেন, মাই টিভি, ঢাকা। গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে এই সময়ে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭০ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ৯৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮৭ জন, ঢাকা বিভাগে ৯০ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৭৪ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৪ জন, খুলনা বিভাগে ৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন, রংপুর বিভাগে ৬ জন রয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১১৮ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৯,৫১৪ জন। ঢাকার ধামরাইয়ে আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মোমো ফ্যাশন নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা। তারা জানায়, সকাল ৭:৩০টায় শ্রমিকেরা অফিসে এসে গেটে তালা দেখতে পায় এবং কোনো কারণ ছাড়াই ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করা হয়। পরে শ্রমিকরা একত্রিত হয়ে ঢাকা আরিচা মহাসড়ক প্রায় ১ ঘন্টা অবরোধ করে রাখে। এতে করে দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় শিল্প পুলিশ ও সেনাবাহিনী। এসে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। শ্রমিকেরা দাবি জানান, আগস্ট মাসের বেতন সহ শ্রম আইন অনুসারে ৪ মাসের বেতন প্রদান করতে হবে, তা না হলে
আমাদের আন্দোলন চলতে থাকবে। দেশে চাল উৎপাদনের অন্যতম বৃহৎ মোকাম কুষ্টিয়ার খাজানগরের রাস্তার বেহাল দশা। এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক শত ট্রাক চাল রাজধানী সহ সারা দেশে সরবরাহ হয়ে থাকে। মোকামে যাতায়াতের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় দুর্ভোগে মিলার, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে রাস্তাটি মেরামতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস মাতবর। বৃহত্তম চাউলের মোকাম কুষ্টিয়া খাজানগরের রাস্তা যেন মরণফাঁদ। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। অতিবৃষ্টি হলেই সড়কে জমে থাকে পানি। চলাচল করতে বিপাকে পড়তে হচ্ছে স্কুলগামী ছাত্রছাত্রী ও কর্মজীবী মানুষদের। চরম ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারাও। এছাড়া প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা। বাংলাদেশের সমস্ত ডিস্ট্রিক্টের গাড়ি আসে, আমরা খুব বিপদে পড়ি, অ্যাক্সেল ভেঙে যায়, চলাচল খুবই কষ্ট, কর্তৃপক্ষের কোনো নজর নেই। এখানে সবসময় যানজট সৃষ্টি করে রাখে এইসব ধানের চাতালের মিলগুলো। অটোগুলো উল্টাই যাইতেছে, সিএনজি চলতেছে, প্রচন্ড কষ্ট হইতেছে আমাদের যাতায়াতের। যেখানে আমাদের আধা ঘন্টা পথ 1 ঘন্টা 2 ঘন্টা ওভার হয়ে যাইতেছে। ব্যবসায়ীরা জানান প্রতি বছর সরকারকে কোটি কোটি টাকা রাজস্ব দিচ্ছেন খাজানগরের ব্যবসায়ীরা, কিন্তু বারবার দাবি জানানো হলেও কর্তৃপক্ষ রাস্তাটি মেরামতে কোনো উদ্যোগ নেয়নি। ব্যবসার তো ব্যাপক প্রভাব পড়ছে। এখানে কোনো গাড়ি আসতে চাচ্ছে না, পরিবহনের যারা ট্রাক তারা লোড দিলে এখানে গাড়ির দুর্ঘটনা ঘটতেছে এবং এই অঞ্চলের ব্যবসায়ীদের তো দুর্যোগের শেষ নাই। 10 চাকা গাড়িগুলো যাচ্ছে, মনে হচ্ছে ওখানে ভেঙে চুরে পড়ে যাচ্ছে। এতে আমাদের যারা ট্রাক শিল্প মালিকদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, জানমালের ক্ষতি হচ্ছে। এখন বর্তমান যে অবস্থা হয়েছে, খানাখন্দে ভেঙে চুরে মানে পানি জমে ক্যানালের মতো হয়ে গেছে, যার কারণে বাইরের থেকে ধানের গাড়ি এবং চাউলের গাড়ি আসতে খুবই কষ্ট হচ্ছে। রাস্তাটির দুই পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। আমাদের পরবর্তীতে পরিকল্পনা আছে এই রাস্তাটি 4 লেন সহ পুরাদহ পর্যন্ত 4 লেন সহ এটা 10.3 উন্নীত করার পরিকল্পনা আছে। ডিজাইন পাওয়া গেছে, আমরা ডিপিপি প্রণয়ন করে এটা 4 লেন বাস্তবায়ন করা হবে। চালের মোকামকে কেন্দ্র করে গড়ে উঠেছে কুষ্টিয়ার বিশাল এই অর্থনৈতিক বলয়। সেই বলয়ের প্রাণরেখা রাস্তাটি যদি এভাবে ভেঙে পড়ে তবে ক্ষতিগ্রস্ত হবে পুরো অঞ্চল। তাই দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি সকলের। ইলিয়াস মাতবর, মাই টিভি।